একদম যেতে হবে না। শতক চুপ রয়, মৈত্রীও চুপ। তবে সে আশা করেছে শতক কিছু বলুক। শতক কিছু বলল না। বেশ লম্বা সময় ধরে নীরবতা। তারা দুজন চুপচাপ একে অপরকে আঁকড়ে, যেন স্থির হয়ে আছে সব। মৈত্রী দীর্ঘশ্বাস ফেলে শতকের হাত আরেকটু চেপে বলে, আমরা জলদি আরেকটা বাচ্চা নিব, কেমন? আমি তোমার কথার একটু অবাধ্য হব না। যেভাবে বলবে সেভাবেই চলবো। শতক ফুঁপিয়ে কেঁদে ওঠে। মৈত্রীর ঘাড়ে মুখ লাগায়, চোখের জলে ঘাড় ভিজে। মৈত্রী শতকের কান্না শুনে নিজেও কেঁদে দেয় শতক ভাই বলে। এপাশ ঘুরতে শতক তার ছোট্ট বুকে মুখ লুকিয়ে শরীর কাঁপিয়ে কাঁদতে থাকে। মৈত্রীর পিঠে হাত রেখে শক্ত করে আঁকড়ে নিজেও ফোপাতে থাকে। দুজনে একে অপরকে জড়িয়ে দীর্ঘ সময় ধরে কাঁদতে কাঁদতে শান্ত হয়, তবুও ছাড়ে না। মৈত্রীর শরীরে ব্যথা করছে, তবুও শক্ত করে ধরে আছে শতককে, যেন ছুটে চলে যাবে। শতক তার অসুবিধা বুঝতে পেরে সরে আসতে দিলে মৈত্রী খামচে ধরে। এভাবেই থাকো না। কি মিষ্টি আবদার। লাগছে তোর? ভালো লাগছে। তুমি কোথাও যেও না প্লিজ। অগত্যা শতক তার বুকে মুখ গুজে রইল। খানিক পরেই দুজনের নিদ্রায় শায়িত হলো। তপ্ত বিকেলে নীরব ও কথা বসে আছে একটা কফি শপে। সাথে কথার সাথে দেখা করতে আসে সেই লোকটি। লোকটি কথার দিকে চেয়ে আছে আর মাঝে মাঝে মুচকি হাসি উপহার দিচ্ছে। নীরবের ইচ্ছা করছে এক থাপ্পড়ে চেহারার নকশা বদলে দিতে। ভদ্রতার খাতিরে পারছে না। কথা নিজেও বিরক্ত। এই লোক 10 মিনিট ধরে এসেছে। হাই হ্যালো পর্বের পরে কিছু অর্ডার করে তার দিকে ঘুরঘুর করছে। একটা কথাও বলছে না, আবার মিটমিটে হাসছে। কথা সহ্য করতে পারে না। শান্তভাবে বলে, আপনার সাথে কিছু কথা আছে ডক্টর। ডক্টর সাজ্জাদ, আপনি সাজু বলে ডাকতে পারেন। আমার আপনজন সবাই এই নামেই ডাকে। লোকটি বলে উঠল। নীরব একটা হাত চেয়ারে হাতলে রেখে অপর হাত টেবিলে রাখে। ফর্সা হাত কালো লোম উকি দিচ্ছে। হাতে কোনো ঘড়ি নেই, হাতে রক ফুলে আছে। কথা সেই হাতের দিকে চেয়ে ঢোক গিলে ডক্টর সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, সে যাই হোক, আমরা আসল কথায় আসি। লোকটি মিষ্টি হেসে বলল, এত জলদি কিসের মিস কথা? আগে আপনি বলুন, আপনি মিস কথা মির্জাই তো, নাকি তার কোনো ফ্রেন্ড? আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছেন? কথা চোখ ছোট ছোট করে চাইলো। নীরব নীরবই বরাবরের মতো। এরই মধ্যে ওয়েটার এসে কোল্ড কফি দিয়ে যায়। লোকটা একটা কাপ নিজের কাছে এগিয়ে নিয়ে বলল, কিছু মনে করবেন না, আসলে আপনাকে এর আগেও দেখেছি, তখন এমন ভেসেছিলেন না। এখন বরকা নেকাব, তাই একটু সন্দেহ হচ্ছে। আপনার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। মানুষ পরিবর্তনশীল। কেন, আপনার এরকম বেশভূষা পছন্দ হয়নি? তাহলে বিয়েটা ভেঙে দিবেন? লোকটি আবার হাসলো। না মিস, আই হ্যাভ নো প্রবলেম। আমার তো বেশ পছন্দ হয়েছে। বাট আই হ্যাভ এ প্রবলেম ডক্টর সাজ্জাদ। নীরব আশ্চর্য, এই লোক কথায় কথায় হাসে কেন? লোকটি বোধহয় একটু সিরিয়াস হলো। স্বাভাবিকভাবেই বলল, কি প্রবলেম? কথা নীরবের দিকে ইশারা করে বলল, আপনার কৌতূহল হচ্ছে না মিস্টার নীরবকে আমি কেন সঙ্গে এনেছি? ডক্টর সাজ্জাদ মাথা ঝাঁকিয়ে বলে, বাট আই থিঙ্ক হি ইজ ইউর ফ্রেন্ডস, কাজিন, or something like that, or something like that, but don't say that he is your boyfriend like movie. বলে আবার হাসলো। এবার কথাও যোগ দিল। নীরব শক্ত চলে পর্যবেক্ষণ করছে সব। কথা হেসেই বলল, ইয়েস, হি ইজ। ডক্টর সাজ্জাদ কোল্ড কফিতে মুখ দিয়েছিল বোধহয়। এ কথা শুনে বিষম খায়। নীরব পানির বোতলটা তার দিকে এগিয়ে দিল। ডক্টর সাজ্জাদ পানি খেয়ে বলল, Are you joking? এই বেটা সাজু, তোর এটা জোকস মনে হয়? মিস্টার নীরব ওর বয়ফ্রেন্ড, শুধু বয়ফ্রেন্ড না, অলসো এ জামাই। জামাই এখন যা, ফুট, বাড়ি গিয়ে বিয়ে ক্যান্সেল করে দিবে, নইলে খবর আছে। কথা ডক্টর সাজ্জাদ আর নীরব পাশে দেখায়। বিথি হে হে করে হেসে দেয়। কথা চোখ রাঙায়। নীরব অবাক, এটা কোন আজব প্রাণী? ডক্টর সাজ্জাদ মুখ শক্ত করে বলে, Mind your language, miss. তারপর কথার দিকে তাকিয়ে বলে, ভালো পরিকল্পনা করে এসেছেন মিস কথা। আই লাইক ইট। বিয়ে ভাঙার অপূর্ব কৌশল, তবে এটা এখনো পুরনো ট্রেন্ডে আছে। আর মিস্টার নীরব, আপনি বয়ফ্রেন্ডের ক্যারেক্টারে পুরাই ডাব্বা। নীরব শক্ত চোখে চাইল। সাজ্জাদ দ্রোণকেও একটা ভাব নিয়ে বসে রইল। কথা বোঝানোর ভঙ্গিতে বলে, কোনো নাটক চলছে না এখানে। আমি মিস্টার নীরবকে ভালোবাসি, আপনাকে সেটাই বলতে এসেছি। আপনি বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্রস্তাবটা ভেঙে দিন প্লিজ। কথা সেটা সম্ভব নয়। আর আপনি মিথ্যে বলায় খুবই কাঁচা। সে যাই হোক,
আপনার নামটা বেশ সুন্দর কথা। আপনার বোনের নাম কবিতা, রাইট? কথা কবিতা। দারুণ, আমার বেশ ভালো লেগেছে। আমাদের ছেলে মেয়েদেরও এরকম মিলিয়ে নাম রাখবো। আর বলতে পারল না ডক্টর সাজ্জাদ। এর আগে শপট করে এক থাপ্পড় পড়ে তার থোবড়ায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নীরবের দিকে। থাপ্পড়ের আওয়াজ বেশ জোরেই ছিল। বেচারা ডক্টর বিথি আঙুল দিয়ে সিটি বাজিয়ে ওঠে। মিস্টার নীরব, ফাটিয়ে দিয়েছেন। আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম। দারুণ, থাপ্পড়টা যে ছিল না। আকাশের চোখ রাঙানিতে চুপ করে, কথা ঘামছে। এগিয়ে হয়ে গেল, গন্ডগোল না বেঁধে যায়। ডক্টর সাজ্জাদ গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে। এইটা হাত না হাতুড়ি? গাটা মনে হচ্ছে ভেঙে গেল। আপনার সাহস তো কম না, আমাকে থাপ্পড় দিলেন। সপাট করে আরেকটা দিল, তবে এবারটা অতটা জোরে পড়েনি। নীরবের চোয়াল শক্ত, গম্ভীর রাগী কণ্ঠে বলে উঠল। আমার সাহস সম্বন্ধে তোর ধারণাই নাই। কখন থেকে ফ্যাক ফ্যাক করে হাইসা বকবক কইরা যাইতেছোস। বাড়ি যাইয়া তোর আব্বারে বলবি এই বিয়া করতে পারবি কি না। ডক্টর সাজ্জাদ তড়িঘড়ি করে মাথা নাড়ালো। আর থাপ্পড় খাওয়ার শখ নেই। এমন রং মশলা মাখানো থাপ্পড় জীবনে প্রথমবার পড়ল। আশেপাশের লোকজন নজর এদিকেই। ম্যানেজার এসে এদরে বলল। স্যার, এনি প্রবলেম? বিথি উঠে এসে হাসি হাসি মুখে বলল। নো প্রবলেম, অল ক্লিয়ার শ্যাম্পু। আপনি যেতে পারেন, তাই না নীরব? ম্যানেজার চলে যায়। নীরব বিথির দিকে কড়া চোখে তাকিয়ে বলে। মিস্টার নীরব কি? আমি তোমার বন্ধু লাগি। ওরা সবাই ভাই ডাকি, তুমিও ভাই ডাকবে। বিথি মিনমিন করে কথার পাশে এসে দাঁড়ায়। কথা স্তব্ধ হয়ে বসে। তার হাত পা কাঁপছে। এই ঘটনা বাবার কানে গেলে সর্বনাশ। এই ডক্টর সাজ্জাদ যদি বলে দেয়, সে তাকে উদ্দেশ্য করে বলে। ডক্টর সাজ্জাদ, ওনার পক্ষ থেকে আমি সরি বলছি। আপনি বিয়েটা ভেঙে দিন, তবে বাবাকে কিছু বলবেন না প্লিজ। আপনার তরফ থেকে মানা করে দেবেন। আমরা শান্তভাবে সব বলতে এসেছিলাম। কি হয়ে গেল আমি কিছু মনে করবেন না। ডক্টর সাজ্জাদ মাথা নেড়ে বলে। দোষ আমারই। আমি ভেবেছি আপনারা সবাই মজা করছেন, তবে আপনার বয়ফ্রেন্ড বেশ মেজাজি। এভাবে মেরে উচিত করেননি। আমি একজন সম্মানিত ডাক্তার। একটু মিনমিনিয়েই বলে। নীরব মুচকি হাসে। এ লোক একেবারে ভীতু আর সাধাসিধে। অন্য কেউ হলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। নীরব বুঝতে পারে এত রিয়েক্ট করা উচিত হয়নি। দুঃখিত ডাক্তার, আসলে আপনি একটু বেশিই ভেবে ফেলেছিলেন, একবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত। তাই মেজাজ খারাপ হইল। গালে বরফ দিবেন, দুঃখিত। কথা স্বস্তি নিঃশ্বাস ফেলে। সাথে বাকি সবাই, আশেপাশের লোকজন তাদের দিকে আর চোখে চেয়ে সব অবলোকন করতে ব্যস্ত। গধূলি লগ্ন, রাস্তাঘাট ব্যস্ত, গাড়ি ঘোড়া ও মানুষের ভিড়ে। ফুটপাতও ফাঁকা নেই। বিভিন্ন ফুচকা স্টল, ভাজিপুরির দোকান, শরবতের দোকান, তো কোথাও কোথাও কিছু কিছু লোক চৌকি পেরে জুতা বেচছে, তো কাপড় চোপড়, মনোহরির দোকান, ফুলের দোকান, মুচি, ফলের দোকান ইত্যাদি। বড় বড় শপের অভাব নেই। শপিং মল, অফিস, কারখানা। কফি শপ থেকে বেরিয়ে এসেছে অনেকক্ষণ হলো। এতক্ষণ কথা ও তার বন্ধুরা ফুটপাত দিয়ে হাঁটছে আর টুকটাক কথা বলছে। নওরিন বরাবরের মতো চুপচাপ, তবে তাই এবার বলল। কথা, নীরব ভাই এটা একদম ঠিক করেনি। উনি একজন ডাক্তার, সর্বোপরি একজন মানুষ। এভাবে সবার সামনে হেনস্থা করা, অপমান করা খুব খারাপ করেছে। রেজা হেসে বলে। কথা বলল। মজা বাদ দে, নুরু ঠিক কথাই বলেছে। এভাবে মারা ঠিক হয়নি। নেহাত ওই লোকটা ভদ্রলোক, নইলে বড়সড় ক্যাচাল বেঁধে যেত। নীরব কিছু বলে না। কথার দিকে একবার চেয়ে সামনে হাঁটতে থাকে। প্যান্টের পকেটে হাত দিয়ে তার ব্যাগ কথার কাঁধে। কথা ভাবলো হয়তো রেগে আছে। সে এগিয়ে গিয়ে নীরবের বাহু জড়িয়ে ধরে। নীরব দাঁড়িয়ে যায়। আশেপাশে তাকিয়ে কথাকে গম্ভীর স্বরে বলে। একদম চিপকাবেন না, এসব পছন্দ না আমার, দূরে দাঁড়ান। কথা অপমানিত বোধ করে ছেড়ে দিয়ে নওরিনের কাছে গিয়ে দাঁড়ায়। আকাশ নামক ছেলেটা বলে। সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, সবার বাড়ি ফেরা উচিত। নীরব ভাই, আপনি কিছু মনে না করলে আমাদের সাথে যেতে পারেন। আমি, রেজা, ফরহাদ একটা বাসা ভাড়া নিয়ে থাকি ব্যাচেলার বাড়িতে। আপনার আমন্ত্রণ, চলুন। নীরব এতক্ষণ এই কথাই ভাবছিল। রাত হতে দেরি নেই। কোথায় থাকবে? তার ছোটকালের এক বন্ধুর বাড়ি আছে, তবে সেটা এখান থেকে ভালোই দুর্বোধ হয়। আর সে ঠিক আকাশের প্রস্তাব লুফে নেওয়া যায়। কিন্তু ছেলেগুলোর সাথে কেবল একদিনের পরিচয়, বাড়ি গেলে কেমন দেখায় সে কথার দিকে চাইল। যদি কোনো ইশারা দেয়, কিন্তু কথা তার দিকে চাইল না। বান্ধবীর কথা শুনতে ব্যস্ত। নীরব কী করবে ভেবে পেল না। ফারহাদ নামক ছেলেটি বলে। ভাই, কথার দিকে তাকিয়েছেন কেন? আমরা কি কেউ না? আপনি আমাদের
ওখানেই যাবেন। ইটস ফাইনাল। নীরব হাসলো খানিক, এছাড়া আর উপায় নেই। ছেলেরা সব নীরবকে নিয়ে চলে যায়। ওরা সবাই চলে গেলে দিব্য ও দীপাও চলে যায়। ওরা ভাই বোন সনাতন ধরবেন, এখানকার স্থানীয়। সামিয়া, বিথি, নওরিন আর কথা পাশাপাশি বাড়িতে সাবলেট থাকে। সামিয়া হাঁটতে হাঁটতে কথাকে উদ্দেশ্য করে বলে, বিথিও সায় জানায়, আই এগ্রি। দেখ, আমি কতবার ওনার দিকে এগিয়ে গিয়েছি, জাস্ট ফান। বাট সে কড়া হুমকি দেয়, যেন তাকে খেয়ে ফেলবো। আজকাল এমন ছেলে খুবই রেয়ার। আর এখনকার সুকল্ড বয়ফ্রেন্ড তো শুধু চিপাচিপি খোঁজে। তা নওরিন, তোর মতামত কি? নওরিন চশমা ঠেলে বলে, আমি কি বলবো, সব তোরাই বলে দিলি। বাট হি ইজ হাই টেম্পার্ড। কথা, ইউ শুড বি কেয়ারফুল। কথা মুচকি হাসলো প্রত্যুত্তরে। মনটা ভালো হয়ে গেল নীরবের প্রশংসা শুনে। অন্ধকার ঘেরা রজনী, কোথাও কোনো আলো ছিটে ফোটা নাই। অম্বরে না শশী দেখা যায়, না তারকারাজি। পুরোই অন্ধকার, যেন ঘোর আমনিশা। গুমট পরিবেশ, ধরনী কৃত্রিম আলোয় আলোকিত। নীরব তিনতলা বিশিষ্ট বাড়ির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে রাতের শহর দেখতে ব্যস্ত। না, রাতের শহর অতটাও খারাপ নয়, বেশ ভালো লাগছে দেখতে। আকাশ, রেজা আর ফরহাদ এই তিনতলা বাড়ির চিলেকোঠার ঘরে সাবলেট থাকে। ঘরটা ছোট নয়, আবার বড়ও নয়, ঠিকঠাক তিনজন ভালোভাবে থাকতে পারে। নীরবের ভাবনার মাঝেই ফারহাদ ছেলেটা তার পাশে দাঁড়িয়ে বলে, নীরব ভাই, আপনি সিগারেট খান? কথা তো এটা সহ্যই করতে পারবে না। আর তাছাড়া সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নীরব সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে বলে, চোর নিজে বলতেছে মামা চুরি করা ঘোর অপরাধ, ভালো। ফারহাদ মাথা চুলকে বলে, একটু একটু টানলে ক্ষতি নাই। দেবো একটা, কি? এত করে যখন বলছেন, না করি কিভাবে? নীরব একটা ফারহাদকে দিল, নিজের সিগারেটের সলাকার আগুন থেকে আগুন ধরিয়ে। ফারহাদ মনের আনন্দে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। নীরবের সেদিকে মনোযোগ নেই। সে ফোন বের করলো, মাকে একটা কল করা যাক। চিন্তায় আছে বোধ হয়। ফোনে মায়ের সাথে কথা হলো কিছুক্ষণ, কেটে দিয়ে ফোন পকেটে ভরতে নিলে আরেকটা ফোন আসে, কথার ফোন। নীরব রিসিভ করলে হ্যালো বলতেই কথা ক্রন্দনরত গলায় বলে উঠল, মিস্টার নীরব। নীরব চিরচিনে গম্ভীর গলায় বলল, কি হয়েছে? কথা নাক টেনে বলে, ওই ডক্টর সাজু ফোন করেছিল। কেন? উনি আমাদের কথা মতো বাড়িতে গিয়ে মানা করে, কিন্তু ওনার পরিবার ওনার কথার গুরুত্ব দিচ্ছে না। বলছে কাল আমাদের বাড়িতে যাবে। এখন কি হবে? নীরবের কপালে ভাঁজ পড়ে। ওই লোকটা হয়তো বলেই নাই, মিথ্যে বলেছে হয়তো। না, সত্যি বলছে। এখন কি হবে? কিছু হবে না, আমি দেখতেছি। ওনার নাম্বারটা পাঠাইয়া দেন। বলেই কল কাট করে। ফরহাদ বলে, ভাই, এমনি প্রবলেম। ততক্ষণে আকাশ, রেজাও হাজির। নীরব সব খুলে বলতেই আকাশ বলে, ভাই একটা কথা বলি, আপনারা দুজন আগে বিয়েটা করে নেন। বিয়ে হয়ে গেলে পরে সব সামলানো যাবে। কথার বাপের হাত অনেক বড়, যদি কোনো অ্যাকশন নেয় তখন। এভাবে না বলে বিয়ে করে নিলে হয়তো কষ্ট পাবে। 2-1 মাস বা বছর রেগে থাকবে, পরে বুকে টেনে নেবে। বাবা মায়ের মন তো, কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে গেলে পাওয়া যাবে না। ফরহাদ, রেজা তাতে সায়জা নাই। নীরব অস্বীকার করে, এভাবে পরিবার ছাড়া বিয়ে হয়? আর তাছাড়া লুকিয়ে চুরিয়ে কাজ করা আমার ধাতে নেই। ভাই বিয়েটা করেন, তবে আগে কাউকে বলবেন না। দুই পরিবারের সাথে কথা বলে যদি সব মেনে নেয় তো হইল, আর না মানলে একটা সেফটি ট্যাঙ্ক। তবে কথার বাবা না মানার চান্স 90%। এখন সিদ্ধান্ত আপনার। রেজা বলে। নীরব একটু ভাবনায় পড়ে যায়। ফারহাদ বলে, দাঁড়ান, কথাকে ফোন করে লাউডে দেই, দুজন একসাথে সিদ্ধান্ত নিন। বলেই কথাকে কল দিল। কথা সাথে সাথেই রিসিভ করে। আকাশ একই কথা কথাকে বললে কথা একটু ঘাবড়ে যায়। এভাবে না জানিয়ে বিয়ে? পরিবার ছাড়া যদি কোনো প্রবলেম হয়? ফারহাদ হেসে বলে, তার মানে তোর মতামত আছে? নীরব ভাই, আপনিও রাজি হয়ে যাবেন? নীরব কিছু বলে না, গম্ভীর হয়ে চিন্তায় ডুবে সে। কী করবে? জীবনে এত বড় সিদ্ধান্ত পরিবারকে না জানিয়ে নেওয়া কি উচিত হবে? মা আব্বা কষ্ট পাবে, ঝর্ণা শান্ত অভিমান করে থাকবে। আবার এদিকের কথা, যদি কথাকে হারিয়ে ফেলে, ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
কথাকে বলে, কথা আপনি কি বলবেন? কথা ফোনের ওপাশ থেকে বলে, আমি কি বলবো? আমি আপনাকে ভালোবাসি সেই শুরু থেকেই। আপনার পিছনে পড়েছিলাম। এখন সিদ্ধান্ত আপনার। আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, পরে আবার এই কথাকে নিজের জীবনে জড়িয়ে আফসোস না করেন। আপনার পরিবার আমাকে মেনে নেবে? নীরব কথা সব কথায় মনোযোগ দিয়ে শোনে। কথা আমি জেনে শুনে এই পথে পা বাড়িয়েছি, আমার আফসোস হবে না। তবে আপনার হতে পারে, হয়তো আপনার বাবা মনে হয় না আমাকে কখনো মেনে নেবে, আর নেওয়ার কথাও না। সব বাবাই মেয়ের ভালো চায়। আর আমার পরিবারের প্রসঙ্গ আসলে আমি বলবো সেটা আমার উপর ভরসা করতে পারেন। প্রথমে হয়তো একটু নারাজ হবে, ধীরে ধীরে আপনাকে মেয়ের থেকেও বেশি আদর করবে। আমার মা সহজ সরল, বুবু একটু পুরনো মন মানসিকতার, তবে আমায় খুব স্নেহ করে। আর আব্বা সে এক মেয়েকে দূরে সরিয়ে আরেক মেয়ের অপেক্ষায়। কথা কান্নার মেঝেও হেসে বলল, আমি শুধু আপনাকে চাই। আপনি পাশে থাকলে আমি সমস্ত পথ পাড়ি দিতে পারবো। মাঝপথে হাত ছেড়ে দেবেন না তো? মৃত্যু অবধি নয়। আর এই নীরব তালুকদার কথার খেলাপ করে না। কথা হাসলো। রেজা বলল, তাহলে মিয়া বিবি রাজি তো জলদি ডাকো কাজী। ফারহাদ তার মাথায় চাটি মেরে বলল, শালা, এই রাতে তুই কাজই খুঁজবি? সব কাল সকালে হবে। নীরব ভাই শেষ ব্যাচেলার, ঘুম দিন জমিয়ে। কাল থেকে আরামের ঘুম হারামের জন্য আপনার লাইফে কথা মির্জার এন্ট্রি নিবে। নীরব হাসলো না, গম্ভীর মুখে ঘরে চলে এলো। কি হবে আগামীকাল? তাদের জীবনের কতটা পরিবর্তন হতে চলেছে? কোনো ঝড়ঝাপটা অপেক্ষায় আছে? আল্লাহ সহায় হও, সঠিক পথ দেখাও। অন্ধকার রুমে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে মৈত্রী। কারেন্ট চলে যায়নি, এমনি অন্ধকার করে রেখেছে ঘরটা। লাইটের আলো কেমন যেন চোখে লাগছে, সহ্য হচ্ছে না। তাই এ পন্থা। বিকেলের কথাগুলো কানে বাজছে যেন। মহিলাটা কী সব বলল তাকে? আচ্ছা, সত্যি কি তার ছায়া অশুভ? ঝর্ণা ভাবে প্রেগনেন্ট। কই, তার মা তো কখনো বলেনি ঝর্ণার সামনে না যেতে। না, সে কি ভাবছে? কী সব কুসংস্কারযুক্ত ভাবনা মানুষের। এরা ক্ষতিকর ভাইরাসের মতো মানুষের সুস্থ জীবনকে অসুস্থ বানিয়ে দেয় এসব ভাবনা দ্বারা। এরই মধ্যে শতক রুমে ঢুকে অন্ধকার রুমে সুইচবোর্ড হাতড়ে লাইট জ্বালায়। মৈত্রী চোখ কুচকে নেয়। শতক লাইট অফ দেখে ভেবেছিল মৈত্রী হয়তো ঘুমিয়ে। তুই লাইট অফ করে অন্ধকারে বসেছিলি? আসলে লাইটের আলো চোখে লাগছিল। শতক ভ্রু কুচকে শান্ত ভঙ্গিতে মৈত্রীকে পর্যবেক্ষণ করে। ইদানিং মৈত্রী শাড়িই পরে বেশিরভাগ, আজও ব্যতিক্রম নয়। তুই যদি বিকেলের ওই ঘটনা কেন্দ্র করে মন খারাপ করে বসে থাকিস তো আই সোয়ার এক থাপ্পড়ে ঘর থেকে বের করে দেব বলে দিলাম। মৈত্রী পা তুলে বসে বলে, তুমি আমায় মারলে এও বিশ্বাস করতে হবে? শতক চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, অবশ্যই মারবো, তুইও তো থাপ্পড় মেরেছিলি প্রথম রাতে। ওটা তো মিস্টেক ছিল, ওটা কোনো মার হলো নাকি? ওটাকে মার বলে না। আচ্ছা ওটা বাদ, এছাড়াও তো মারিস, হাত ছুঁড়ে, বালিশ ছুঁড়ে, আবার রাক্ষসীর মতো কামড়ে লাল করে দিস। মৈত্রী দাঁত বের করে হাসলো। মৈত্রী, ওগুলো তো আদর করি। আচ্ছা, তুমিও মেরে শোধবোধ দিও। শতক হামি তুলতে তুলতে পুনরায় গিয়ে লাইট অফ করে বলে, মারবো তো অবশ্যই, তবে একটু ইউনিকভাবে। তোকে তো আদরে আদরে মারবো। বলে বিছানায় মৈত্রীকে ফেলে। মৈত্রী চোখ রাঙিয়ে বলে, অসভ্য মাস্টার। শতক হেসে তার উপরে ভর ছেড়ে গালে গাল ঘেঁষে বলে, আজ অসভ্যতামির পুরো গ্রামার শেখাবো তোকে। মৈত্রী মুখ কোচকে নেয়। গালটা জ্বলে গেল মনে হচ্ছে। শতক গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো। ধীরে ধীরে অধর জোড়ার মিলে যায়। অনুভূতির জোয়ারে ভাসতে থাকে দুজনেই। মৈত্রীর হস্তদয় শতকের কপাল জোর আঁকড়ে ধরে। শতকের হাত তার গলা ছড়িয়ে কাঁধের আঁচল ছড়ায়। দুজনের এই ভালোবাসাময় একান্ত মুহূর্তে হঠাৎ বিঘ্ন ঘটে। কেউ ডাকছে আর দরজায় কড়া নাড়ছে। মৃদু কান্নার আওয়াজে ভেসে আসছে। শতক উঠে যায়। মৈত্রী জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজেকে সামলিয়ে উঠে। শতক মৈত্রীকে ইশারা করে দরজা খুলে দেয়। দরজার একটু দূরে দাঁড়িয়ে হাবিবুর রহমান ও মতিউর রহমান এবং তার কোলে ক্রন্দনরত আরু। শতক বলে, বড় আব্বা কি হয়েছে? অরু কাঁদছে কেন? সব ঠিক আছে? মতি ততক্ষণে দরজায় এসে আরুকে কোলে নেয়। মতিউর রহমান বলে, আর বললেন না আব্বা, ছোট আম্মা সন্ধ্যায় ঘুমাই গেছিল, একটু আগে উঠে আপু আপু বলে কান্না শুরু করে দিয়েছে। কান্না থামাচ্ছেই না ওর মা। বড় আব্বা কেউ থামাইতেই পারলো না, বারবার বলতেছে আপুর কাছে যাবে।
তাই। মৈত্রী বোনের গালে চুমু দিয়ে চোখ মুছে দিল, আরও তার কান্না থামিয়ে বোনকে জড়িয়ে ফোপাচ্ছে। শতক বলল, বাজে স্বপ্ন দেখেছ হয়তো। দেখ শান্ত হচ্ছে। আরও আজ আমাদের সাথেই থাক। তুমি ঘুমাও গিয়ে, টেনশন করো না। মতিউর রহমান ও হাবিবুর রহমান চলে গেল। মৈত্রী বোনকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দেয়। এরপর বেরিয়ে এলে শতক আরুকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, আরু সোনার কি হয়েছিল? আরু শতকের গলা জড়িয়ে বলে, ছুটি পোকা আপুল হাত খেয়ে ফেলেছিল, আপু কাঁদছিল। শতক মৈত্রীর দিকে তাকায়। মৈত্রী হেসে বলে, গাছের ধরে পোকা দল বেঁধে থাকে না, ছোট ছোট খয়েরি কালার, ওদের দলে একটু টোকা দিলেই সব চলে যায়। আমরা ছুটি বলি। ওদের স্কুল ছুটি হয়ে গেছে বলে আরও ওগুলো দেখে ভয় পায়। আমি ওর সামনে ছুটি দিয়েছিলাম কয়েকবার, ভয়ে হয়তো সেটাই স্বপ্ন দেখেছে। শতক আরুর গাল টিপে বলল, ওরা তো এই ছোট ছোট, আর আমরা কত বড়, ওদের ওইটুকু পেটে আমরা আটবো? আরু মাথা নাড়ে, আটবে না। তাহলে ভয় কিসের? কোনো ভয় নেই, চল ঘুমিয়ে পড়ি। বলে মৈত্রী আরুকে নিয়ে একপাশে শুয়ে দিল। আরু মৈত্রীর দিকে পিঠ করে তার এক হাত বুকে নিয়ে শুয়ে পড়ল। মৈত্রী কাঁথা টেনে নিল। শতক বলল, আরু লাইট জ্বেলিয়ে রাখবো নাকি বন্ধ করব? মৈত্রী বলে, বন্ধ করে দাও, লাইটের আলোতে ঘুম ধরে না। আর আরও আমরা আছি তো। আরু মাথা নাড়ে। শতক লাইট অফ করে এসে মৈত্রীর পিঠের দিকে মুখ করে শুয়ে পড়ল। একটু পরে পিছন থেকে মৈত্রীকে জড়িয়ে নেয়। উন্মুক্ত পেটে হাত চলমান। মৈত্রী ঘাড় ঘোরালে শতক গালে চুমু দেয়। মৈত্রী ফিসফিস করে বলে, ছাড়ো তো। শতক ছাড়ে না। পিঠে দন্ত বসিয়ে হাতটা একটু গভীরে নেয়। মৈত্রীর হাত আরুর ছোট হাতে বাঁধা পড়ায় শতককে থামাতে পারছে না। আরুর ঘুম না আবার ভেঙে যায়। প্রিয়জনের টানে ঘরে ফেরার অনুভূতি এক অন্যরকম আনন্দ, ভালো লাগার রেশ। প্রিয়জনের টানেই 2 ঈদে, পূজা বা যে কোনো উৎসবে মানুষ শতচেষ্টা করে হলেও প্রিয়জনের ক্ষণিকের সান্নিধ্য পাওয়ার জন্য ছুটে আসে শত শত মাইল পেরিয়ে। শত কষ্ট ভিড়ভাড় ঠেলে তার প্রিয়জনের অধরকোণে খুশির রেশ দেখতে আসে। যারা প্রিয়জনের থেকে দূরে অবস্থান করে, চাকরি পড়াশোনা যে কোনো সূত্রেই হোক, তারা বোঝে আপন মানুষ থাকা সত্ত্বেও দূরে অচেনা শহরে একা বসবাস করার অনুভূতি। আয়াতুল রহমান বাড়ি ফিরছে। তার চিরচেনা মাতৃভূমি, তার নিজের গ্রাম, নিজের মানুষ, চিরচেনা আবাসস্থল। মাতৃভূমি থেকে দূরবর্তী কোনো স্থানে গেলেই আমরা বুঝি মাতৃভূমির টান। বুঝতে পারি আমার মাতৃভূমি যেমনই হোক না কেন আমাকে কতটা স্বস্তি ও শান্তি দেয়। তাই মাইকেল মধুসূদন দত্ত বিদেশ পুষায় গিয়ে তার নীর কপোতাক্ষ নদকে সদা স্মরণ করে বিষাদের সিন্ধুতে ডুবেছে। তার চোখের তৃষ্ণা যে শুধু কপোতাক্ষ নদের কলকল ধ্বনিতেই মিটে। বহু দেশ দেখিয়াছি, বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে? দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ নদ। মনে মনে বিড়বিড়িয়ে আয়াত সামনে তাকায়। তার বাবা রেগে আছে তার উপর, অথচ ঝগড়া করেছে মায়ের সাথে। আর বোন হুমা বসে বসে তা দেখছে মনোযোগ সহকারে, যেন কোনো সিনেমার সিন চলছে। আর প্রিয়তমের স্ত্রী টেবিলের শরবত দিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে, যদির অধরকোণে মিষ্টি হাসির রেশ, যা আয়াতের নজর এড়ায়নি। আব্বা কি বাচ্চামো শুরু করলে? হাবিবুর রহমান ছেলের দিকে তাকিয়ে বুকে 2 হাত গুজে বললেন, আমি তো বাচ্চামোই করি, তোর প্রাণের মা জননী, আর আমি তো পর হয়ে গেছি। আব্বা? হাবিবুর রহমান গাল ফুলিয়ে বলল, কি আব্বা, মায়ের জন্য শাড়ি, কসমেটিক, জুতো, বিনা মৌসুমির কাঁচা আম, পান্তুয়া, আরও কত কি। আর আমার জন্য কি এনেছিস? একটা লুঙ্গি আনলেও তো হতো। আয়েশা রহমান স্বামীর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমার ছেলে আমার জন্য ভালোবেসে জিনিস এনেছে আর আপনি হিংসে করছেন? তোমার তো ছেলে, আমি তো ঘোড়ার ঘাস কাটছিলাম। বিড়বিড় করে বললেন। আয়েশা শুনতে পেল না। মিনমিন করে কি বলছেন? নিশ্চয়ই আমাকে গালি দিচ্ছেন। গালি দিলেই বাকি, কি করবে তুমি? সিরিয়াস হয়ে বলল হাবিব। আয়েশা আমতামতা করে বলল, বড় ভাইকে বলে দেব। হাবিবুর রহমান মতিউর রহমানের কথা উঠতেই সোফায় বসে অসহায় গলায় বলল, তর্কে না পারলি বড় ভাইকে বলে দেব। হাবিবুর রহমান ছেলে মেয়েকে, তারপর শরবতের গ্লাস নিয়ে পুরো সাবার করে জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, জ্যোতি তুমি বলো, এই হতচারটা কি ঠিক করেছে? জ্যোতি হেসে বলল,
না বাবা, একদম ঠিক করিনি। হুমা বলল, ভাবিতা কিভাবে? জুতা কসমেটিক্স আমি আনতে বলেছিলাম। মা ভাইকে ফোন করে কাঁচা আম, পান্তুয়া আর কাঁচা বাদাম আনতে বলেছিল। ভাই তাই এনেছে। বাবা ফোন করলে বাবার জন্যও আনতো। হাবিবুর রহমান মুখ ফুলিয়ে বলল, ভালোবাসলে ফোন করে বলতে হয় না, মন থেকে আনতে হয়। আয়াত বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে বলল, ভালোবাসি বলে তো ছুটি হতে ছুটে এসেছি, আর সঙ্গে তোমার ছেলে এসেছে, আর কি লাগবে? মতিউর রহমান হেসে উঠল। আহা, কি ভালোবাসা। সবাই দরজার দিকে চাইলো। মৈত্রী হাসি মুখে দাঁড়িয়ে আছে ছোট আরু তার পাশে। আরু দৌড়ে এসে আয়াতের কোলে বসে গলা জড়িয়ে বলে, আই মিস ইউ। আয়াত তার গালে চুমু দিয়ে বলে, আরু মিস মি? আই মিস ইউ মানে কি বলো তো? আরু দাঁত দেখিয়ে হেসে বলল, আমার তোমাকে মনে পড়ে। বাবা, কে শিখিয়েছে? নিজুম্মা। আয়াত আরুকে কোলে রেখেই ব্যাগ থেকে বেশ কয়েকটি চকলেট, চিপস, ললিপপের পলি বের করে আরুকে দিল। আরুর খুশি দেখে কে? সব আমার। আয়াত মাথা নাড়ি। আরু তার গালে চুমু দিয়ে একটা চকলেট দাঁত দিয়ে ছিঁড়ে মুখে পড়ে মৈত্রী হাবিবুর রহমানের পাশে বসে আয়াতকে বলে, আয়াত ভাই, তুমি আর হাজার ভাই প্রায়ই একসাথে বাড়িতে আসো, অথচ দুজনে দুই ভার্সিটিতে, কিভাবে? এটা আমাদের ভাইদের সিক্রেট, তোকে কেন বলবো? সহস্র এসে বলে। মৈত্রী তার দিকে চেয়ে ভেঙচি কাটে। সহস্রকাল বিকালে এসেছে আর আয়াত আজ সকালে। মৈত্রী বলল, আগে এটা বলো, তুমি আমার পিছু পিছু কেন এলে হাজার ভাই? সহস্র দাঁত খেলো বলে, ছোট আমার হাতে রান্না করা সুস্বাদু খাবার খাইতে। ছোট আম্মা 11টা বাজলো প্রায়, খাইতে দাও কিছু। আয়েশা হেসে বলল, বাড়ছি দাঁড়া। বলেই চলে গেল রান্নাঘরে। মৈত্রী বলল, ছোটাম্মা, আমিও খাবো কিন্তু। আয়াত চোখ ছোট ছোট করে বলল, মা সব কিছু আমার জন্য রেখেছে, তোরা দুজনে আমার বাগে হাত বসাবি না। মৈত্রী সহস্র একে অপরের দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে হাই ফাইভ দিল। আয়াত সোফার কুশন দিয়ে দুজনকে দুটো বাড়ি নিয়ে বলল, যাস, ফকির খাওয়াবা না, জলদি বের হ। সহস্র কুশন কেড়ে নিয়ে বলে, সে তুই ফকির বল আর মিসকিন। ছোট আমার হাতের চিংড়ি, গরু মাংস কষা, ইলিশ মাছের ঝোল না খেয়ে যাব না। আর তুই কিরে, এতদিন পরে বাড়ি ফিরলি? এতদিনের বিরহ ভেঙে রুমে গিয়ে জ্যোতি ভাবিকে জড়িয়ে টড়িয়ে আদর করবি তা না? শেষ কথাগুলো কানে কানে বলল সহস্র। আয়াত চোখ রাঙালো। হুমা বলে, জোরে বলো, আমরাও শুনি। সহস্র আয়াতের কাছ থেকে সরে হুমার মাথায় চাটি মেরে বলে, আগে বড় হন বুবুচান। আর ভাবি, যাও তো আয়াতকে ঘরে নিয়ে, বেচারি একটু ফ্রেশ হয়ে নিক। বলেই আয়াতকে চোখ টিপ দিল। আয়াত সেদিকে গ্রাহ্য না করে রুমে চলে গেল। জ্যোতি তার পিছু পিছু। আরও গিয়ে হাবিবুর রহমানের কোলে বসে। মৈত্রী সহস্রের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে আরুকে বলে, একটা চিপস দে তো। আরু চিপস চকলেটের পলে লুকিয়ে বলে, দিব না। সহস্র হাবিবুর রহমান হেসে উঠল। মৈত্রী মুখ ফুলিয়ে। হুমা তার জন্য আনা চিপস চকলেট আইসক্রিম থেকে মৈত্রীকে একটা চিপস আর বাটি আইসক্রিম দিলে মৈত্রী হাত বাড়িয়ে নিল। সহস্র হাত পাতল যদি তাকেও দেয় সে আশায়, কিন্তু হুমা তাকে দিল না। ভাইজান, ছোটদের থেকে সদাই খাইতে নাই, খিলাইতে হয়। সহস্র মৈত্রীর হাত থেকে আইসক্রিমের বক্স কেড়ে নিতে নিলে মৈত্রী ঝট করে সরিয়ে নেয়। সহস্র দাঁত কেলিয়ে বলে, আইসক্রিমটা দে, তোর না ঠান্ডা লেগেছে, ভাইকে বলে দেবো কিন্তু। মৈত্রী চিপসটা পিঠের পিছনে লুকিয়ে আইসক্রিমের বক্সটা খুলে আঙুল ডুবিয়ে সেটা মুখে নিল। বল কি, তাকে ভয় পায় নাকি? সহস্র চুপ করে সোফায় বসে মুখ ফুলিয়ে। হুমা আর একটা আইসক্রিমের বাটি এনে সহস্রকে দিল। সহস্র সেটা নিয়ে মিষ্টি হাসি দিল। আমার লক্ষ্মী বোন, এই জন্যই তোকে এত ভালোবাসি। হুমা হাসলো। হাবিবুর রহমান বলল, দুটোই তো ছিল, ওদের দিলে তুই কি খাবি? সহস্র হুমার দিকে চাইলো। হুমা বলল, আমি খাবো না, গলা ব্যথা করছে রাত থেকেই। সহস্র হেসে হুমার গাল টেনে দিয়ে আইসক্রিম খাওয়ার মনোযোগ দিল। আয়াত রুমে ঢুকে শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। জ্যোতি দরজা লাগিয়ে খাটে পা ঝুলিয়ে বসে আয়াতের অপেক্ষায়। আয়াত সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে দেখে জ্যোতি বিছানায় বসে। সে জ্যোতির সামনে দাঁড়ায়। জামাইয়ের বিরহে দেখছি শুকিয়ে কাঠ হয়ে গেছো, খাওয়া দাওয়া করো না নাকি? জ্যোতি জবাব দেয় না। আয়াতের দিকে চেয়ে রয় অবিরল। ধীরে ধীরে চক্ষু যুগল ছলছল করে ওঠে। নাকের পাটা ফুলে ওঠে ওষ্ঠধর কম্পমান। আয়াত জ্যোতির মনোভাব বুঝতে এগিয়ে আসে।
জ্যোতি তার পিঠে হাত রেখে ফুপিয়ে ওঠে আর শক্ত করে জ্যোতিকে বুকের কাছটাই চেপে ধরে, বলে, এভাবে কাঁদলে কি পরের বার আরও দেরিতে আসবো? জ্যোতি মাথা তুলে ঘাড় উঁচিয়ে চায় আর তার মুখ আজলাই ভরে সারা মুখে মিষ্টি চুম্বনে ভরে দিতে থাকে, যেন তীব্র খরার পরে এক পশলা বাড়িধারা ভূমিষ্ঠ হচ্ছে। দীর্ঘ 6 মাসের বিরহের পর কপত কপতি মিষ্টি ভালোবাসায় মেতে উঠেছে। বেলা 11:30 ব্যস্ততম ঢাকা শহরে নীরব কোথাও একটা সিএনজিতে বসে আছে, সাথে নওরিন, আকাশ ও ফরহাদ। বিথি, রেজা, দীপ্ত, দীপা, সামিয়া ও ডক্টর সাজ্জাদ অন্য সিএনজিতে। সবার উদ্দেশ্যে মির্জাবাড়ি, কথা চুপচাপ বসে। একটু আগেই নীরব আর কথা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। কাল রাতে সব বন্ধুবান্ধব মিলে সিদ্ধান্ত নিয়েছিল সকালে বন্ধুরাই সব ব্যবস্থা করে। কথাকেও রেডি করাতে চেয়েছিল, সাথে একটা সিম্পল লাল শাড়ি, একটা ওড়না। কিন্তু বিয়ের পরপরই মির্জাবাড়ি যেতে হবে যে। ডক্টর সাজ্জাদ আর তার পরিবার আসার কথা দুপুরেই, তাই আগেই যেতে হবে। আর বিয়ের কথাটা গোপনেই যেহেতু রাখবে, সেহেতু লাল শাড়ি পরে তো আবার যাওয়া যাচ্ছে না। এত সব ঝামেলার মাঝে বিয়ের পর চেঞ্জ করবে কোথায়? তাই সিদ্ধান্ত নিয়েছিল একটা সিম্পল লাল গাউন আছে কথার, সেটাই পরবে। আর বউ ওড়না বড় করে মাথায় ঘোমটা দিয়ে দিবে। রেডিও হয়েছিল। রেডি হয়ে রাস্তায় নীরবের সামনে পড়লেই নীরব বলে, বোরখা ছাড়া? ওসব বান্ধবীরা বিয়ে করতে যাবে আর এই বেটা বোরকার কথা বলছে। তারা কথাকে সুন্দর করে সাজিয়ে এনেছে, হালকা মেকআপ, চোখে কাজল, আইলাইনার, ঠোঁটে লিপস্টিক, কানে বড় অ্যান্টিকের ঝুমকো। একদম অপসরা লাগছে তার বান্ধবীকে। ভেবেছে দেখেই চোখ আটকে যাবে, অথচ এই বেটা পুরাই নিরামিষ। ভীতি হেসে কথার হাত ধরে বলে, নীরব ভাই, বিয়ে হবে ওর, বোরখা পরবে কেন? নীরব কথার দিকে চেয়ে বলে, বিয়েটা বাড়িতে ধুমধামের সাথে হচ্ছে না, কাজী অফিসে হচ্ছে, আর আপনি প্রতিদিন বোরখা পরে নিজেকে হেফাজতে রাখলেন। এরপর হঠাৎ কোনো অনুষ্ঠানে সেজেগুজে নিজেকে সবার সামনে উপস্থাপন করলেন। তাহলে আপনার প্রতিদিন বোরখা নেকাব পরার কি মূল্য রইল? কথা কিছু বলে না। পুনরায় গিয়ে বোরকা পরে এসেছিল, সাথে সাজও গায়েব। তারা হতাশা হয়ে চেয়েছিল শুধু। নীরব কথার দিকে চাইল, চুপচাপ বসে, নজর বাইরে, সীমাবদ্ধ। নীরব কিছু বলল না, তার মনটা অস্থির হয়ে আছে। মাকে না জানিয়ে কত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার বিয়ে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল যে। সে দীর্ঘশ্বাস ছাড়ে। এখন এসব ভেবে আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আর বাবাকে তো সব জানিয়েছে গত রাতেই। তার বাবা রেগে যায়নি, তাকে সাহস দিয়েছে সব ঠিকঠাক হবে। আর মায়ের সাথেও কথা বলে নেবে। বিয়ে পড়ানোর সময়ও তাকে কল করেছিল নীরব। তার ফোনে উপস্থিতে বিয়ে পড়ানো হয়। সিএনজিতে সবাই চুপচাপ। বিথি, সামিনা, দীপা ও দীপ্ত, এই 4 জন পিছনে। 3 জনের সিটে 4 জন চাপাচাপি তো হবেই। চাপাচাপি হতো না যদি না ডক্টর সাজ্জাদ আসতো। কাল রাতে নীরব ডক্টর সাজ্জাদকে ফোন করে আসতে বলে বিয়েতে সাক্ষী হিসেবে। বিথি চঞ্চল মেয়ে, চুপ করে থাকতে পারে না, কথা বলার জন্য আকুপাকু করছে। এই যে মিস্টার সাজু, আপনার কি মন খারাপ? সাজ্জাদ সামনে বসে ড্রাইভারের সাথে। বিথির কথায় পিছনে ফিরে মুচকি হেসে বলে, না তো, কেন মন খারাপ থাকবে? না, আপনি কথাকে পছন্দ করেছিলেন বিয়ের জন্য, অথচ কথার বিয়ে নীরব ভাইয়ের সাথে হলো। আপনি আবার উকিল বাবা হয়েছিলেন। না মানে হবু বউয়ের হবু জামাই থেকে উকিল বাবা হয়ে গেলেন। ফিলিংসটা কেমন? ডক্টর সাজ্জাদ মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল, তা একটু খারাপ লাগছে, এখন কি করার? বিথি হাসি মুখে বলে, আপনি টেনশন করবেন না, আপনার জন্য আরও একটা পাত্রী আছে। আমাদের আরেক ফ্রেন্ড নৌরিন আছে না, ওই যে চশমা পরে, ভদ্র আলাপোলা, ও তো কথার চেয়েও শান্ত। আপনার সাথে সেই মানাবে, দুজনেই চুপচাপ। আহা, বিবাহিত জীবনে শান্তি শান্তি। সামিয়া ওর পিঠে একটা আলতো কিল বসালো। বিথি সামিয়ার কানে ফিসফিস করে বলল, তোর কথা বলিনি বলে রাগ করেছিস? আচ্ছা দাঁড়া, বলছি। সামিয়া আরেকটা লাগায়। ডক্টর সাজ্জাদ এতক্ষণ নওরিনের কথা ভাবছিল, তারপর মুচকি হেসে বলল, দুজনে চুপচাপ কেমন বোরিং লাগবে না? আপনি হলে ভালো হবে। লাইফটা একটু টক ঝাল মিষ্টি না হলে কেমন একঘেয়েমি এসে যাবে, তাই না? আপনি রাজি হলে? দীপ্ত, দীপা, সামিয়া, রেজা হেসে উঠল। বিথি রেগে যায়। এই যে মিস্টার সাজু, আপনার ফ্ল্যাটিং স্কিল জঘন্য। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আর তোর হাসছিস? রেজা বলল, হাসবো না? তোর মতো পেতনি যে বেচারার কপালে আছে তার কপাল পুড়ল বলে। আর সেই লোক যদি ডক্টর সাজ্জাদ হয়।
তাহলে বড় ভাই আপনার আত্মার মগরি ফ্রাত্রার কামনা করছি। সাজ্জাদ সহ সবাই হেসে উঠল। বিথি মুখ ফুলিয়ে বসে রইল চুপচাপ। কথা, নীরব, সাজ্জাদ ও বাকিরা সবাই কথাদের বাড়ির সামনে একটু আড়ালে দাঁড়িয়ে আছে। ভেতরে যাবে শুধু কথা, নীরব আর সাজ্জাদ। বিথি নীরবকে বলল, নীরব ভাই, অল দ্য বেস্ট। আপনাকে আর কি সাহস দিব, তবে ভুরিভোজ ছেড়ে বিয়ে হয়? সব মিটিয়ে ভুরিভোজের ব্যবস্থা করবেন কিন্তু। সবাই হাসলো নীরব বাদে। সে টেনশনে, ভিতরে কি হবে, তাকে যে যোগ্যতা নিয়ে অপমান হতে হবে সেটা শিওর। এখন প্রশ্ন হচ্ছে সে কতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারবে। তারা গেটে দিয়ে ভিতরে প্রবেশ করে। কথা সাথে থাকায় দাঁড়ান কোনো প্রশ্ন ছাড়াই গেট খুলে দিল। বিশাল এরিয়া জুড়ে দোতলা বাংলো। নীরব আশেপাশে দেখলো ফুলের বাগান, সুইমিং পুল, দেয়ালবিহীন শুধু একটা ছাউনি, যার নিচের বেতের চেয়ার ও টেবিল, পাশেই দোলনা, কিছু গাছালি, আরও কিছু টুকটাক। ওরা তিনজন বাড়ির ভেতরেই ঢোকে। বিশাল বড় ড্রয়িং। সুলতানা মির্জা দাঁড়িয়ে আছে, হাতে ফোন। কথাকে আসতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কথা, ফোন বন্ধ কেন তোমার? কখন থেকে ফোন করে যাচ্ছি, আরও সকালে আসার কথা ছিল তোমার। বলতেই নজরে আসে কথার পিছনে সাজ্জাদকে। সাজ্জাদ স্বভাবসুলভ হাসে, পাশে তাকাতে ইশারা করে। সুলতান মির্জা পাশে চাইল। চমকে উঠল তিনি, নজর সরিয়ে মেয়ের দিকে চাইলেন। কথা বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে। তখনই উপস্থিত হলো কথার দাদা সালাম মির্জা, চাচা সুলেমান মির্জা। কবিতা ও সাহিত্যের কোলে স্বপ্ন কথাকে দেখে দৌড়ে তার পা জড়িয়ে ধরে কোলে ওঠার বায়না করে। কথা কোলে নেয়। স্বপ্ন গলা জড়িয়ে পিছনে তাকিয়ে সাজ্জাদকে দেখে হাসে। পাশে নীরবের চোখাচোখি হতেই মুখ চুপসে যায়। সালাম মির্জা সাজ্জাদকে বলে, তুমি এখন তোমার তো লাঞ্চে আসার কথা ফ্যামিলি সহ, আর পাশেরটাকে তোমার বন্ধু? সাজ্জাদ মাথা নাড়ায়। সালাম কনফিউজড হয়ে যায়, হ্যাঁ বললো নাকি না। তিনি বসতে বললেন দুজনকে, কেউ বসলো না। সাহিত্য কথাকে বলে, পাত্রী পাত্রকে সাথে নিয়ে এসেছে দাদু। কথা, পাত্র এত পছন্দ হয়েছে? কথা কিছু বলল না। সে বাবার দিকে চেয়ে। সুলতান মির্জা কথাকে বললেন, এই ছেলে এখানে কি করছো? সুলেমান বলল, ভাই তুমি চেনো? খুব ভালো করেই চিনি, কথার উত্তর দাও। নীরব পকেটে হাত গুজে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, মুখটা বরাবরের মতোই গম্ভীর। কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সালাম মির্জা ছেলেকে বললেন, দুর্ঘটনা কি শুনছো না? সাহিত্য কবিতার কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল। কবিতাও ফিসফিস করে জবাব দেয়, বয়ফ্রেন্ড নয়, মিস্টার সাইলেন্ট তো আমার দুলাভাই। সাহিত্যের কপাল কুঁচকে যায়। সুলতান সুলেমান দুই ভাইই বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করে। তার কথার বিপরীতে টু শব্দ করার সাহস করে না। সুলতান মির্জা বাবার কাছে আর লুকান না। বাবা, তোমার নাতনি ওই ছেলেটাকে ভালোবাসে। নীরবের দিকে আঙুল উঁচিয়ে বলে সুলতান। সালাম মির্জা ছেলেটাকে অপদামস্তক পর্যবেক্ষণ করে। না, ছেলেটা সুদর্শন, সাথে সপুরুষ বটে। ফিট শরীরে সিনা টান টান করে দাঁড়িয়ে, মুখে গাম্ভীর্য ভাব বিরাজমান। প্রথম দেখায় পছন্দ হওয়ার মতোই। তিনি হেসে বললেন, তো এই কথা? আচ্ছা, ভালো পছন্দ করতেই তো পারে। কথা, আগে আমাকে বলবি তো? আয় পাশে বস। কথা দাদুর পাশে বসে মিনমিনিয়ে গলায় বলল, দাদু আসলে এই ছেলে এদিকে আসো। নাম কি তোমার? নীরব এগিয়ে আসে বৃদ্ধার কথায়। তার পকেট থেকে হাত বের করে সালাম দিয়ে বলে, আমার নাম নীরব তালুকদার। ভালো। তা বাড়ি কোথায়? বিরানপুর। সালাম সুলতানের দিকে তাকায়। সুলতান মির্জা বাবার মনোভাব বুঝতে পেরে বলে, মতির ভাইয়ের ছেলে, মাহিদের বড় শালক। সালাম মির্জা অসন্তোষ হলেন, তবে প্রকাশ করলেন না। গ্রামটাম তার পছন্দ না। কি করো তুমি? বাজারে নিজস্ব জুয়েলারি দোকান আছে, সেখানে বসি। দ্বিধাহীন চিত্তে বলল নীরব। সালাম মির্জা অবাক হয়ে কথার দিকে চাইল। কথা মাথা নিচু করে বসে আছে। তিনি নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, পড়াশোনা? উচ্চ মাধ্যমিক। সালাম মির্জা হেসে উঠল। নীরব শান্ত হয়ে তাদের দিকে চেয়ে। সুলেমান সাহিত্য অবাক, সাথে সাজ্জাদও। সে জানতো না। সালাম মির্জা একটু পর হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বসে বলল, কথা, আর ছেলে পেলি না? সেই যাই হোক, এই ছেলেকে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তোমার বিয়েটা সাজ্জাদের সাথেই হবে, এটাই ফাইনাল।
কথা চোখ মুখ শক্ত করে বলল, দাদু আমি নীরবকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সুলতান মির্জা মেয়েকে ধমক দিলেন, কথা একটা কথাও বলবে না, বাবা যেটা বলবে সেটাই হবে। আর তোমাকেও সাবধান করা হয়েছিল, তুমি শোনোনি। কথা কেঁদে কেঁদে দাদুর হাত ধরে বলে, দাদু আমি তোমাদের সব কথা মেনে চলেছি সব সময়, তবে এই কথা মানতে পারবো না। দাদু আমি নীরবকে ভালোবাসি, নীরব একজন ভালো মানুষ, আর সব দিয়ে কি হবে, প্লিজ দাদু। তুমি এখন আবেগে অপলুত হয়ে আসো, বাস্তবতা নজরে আসছে না। তুমি একজন ইন্টার্ন ডাক্তার, সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছো। তোমার নজরে থাকবে বড় ইঞ্জিনিয়ার, নামদামি ডাক্তার, অথবা কোনো ওয়েল এডুকেট পার্সোনাল। অথচ তোমার চয়েস দেখো, এটা এইচএসসি পাস ছেলে যে কিনা জুয়েলারি দোকানের বসে। সিরিয়াসলি তোমার মতো বুদ্ধিমান মেয়ে থেকে এটা আশা করি নাই। এখন আবেগ কাজ করছে, কিছুদিন পর আবেগ কেটে গেলে পস্তাতে হবে। শোনোনি, অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। ভবিষ্যতে যখন কোথাও বের হবে, লোকে হাজার কথা বলবে, হাসবে, তখন আফসোস করতে হবে। তার থেকে ভালো না এখনই শুধরে নাও নিজেকে। কি আছে এই ছেলের? শুধু সৌন্দর্য ধুয়ে ধুয়ে পানি খাবে? যোগ্যতা আছে তার তোমার পাশে দাঁড়ানো? নীরবের চোল শক্ত হয়ে আছে, রাগে কপালে শিরা ফুলে ওঠে, হাত মুঠো করে ধরে আছে। কথা নীরবে কাঁদছে, কবিতা বোনের জন্য দুঃখিত বোধ করছে। সুলতান মির্জা এখনও দাঁড়িয়ে আছে, নীরব ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। সালাম মির্জা কথার হাত ছাড়িয়ে নিয়ে উঠে এসে নীরবের সামনে দাঁড়ায়। শখ না সাত ধরা? নিজের দিকে তাকিয়েছো? কি যোগ্যতা আছে তোমার? লজ্জা করছে না এখন দাঁড়িয়ে থাকতে? তা থাকবে কিভাবে? বড় লোকের বাড়ির মেয়ে জামাই হওয়ার শখ কিনা? দাদা। নীরবকে থামিয়ে দিয়ে সালাম মির্জা চিল্লিয়ে বলে, দাদা নই তোর, স্যার বল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি সুলতান, এটাকে এখনই বের কর। কথা এসে দাদুর সামনে দাঁড়ায়, নীরব তার পেছনে। নীরবের চোখ মুখ লাল হয়ে গেছে, এত অপমান জীবনে কখনো হয়নি। এখন এই বৃদ্ধের জায়গায় অন্য কেউ হলে হয়তো স্থির দাঁড়িয়ে থাকতে পারতো না। কথা চোখের পানি মুছে অনেক কষ্টে গলা দিয়ে শব্দ বের করে, দাদু তুমি এভাবে নীরবকে অপমান করতে পারো না। তোমার কোনো অধিকার নেই তার যোগ্যতা সম্পর্কে কথা বলার। আই রিপিট, তাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। সালাম মির্জা স্তব্ধ, এভাবে কেউ তার মুখের ওপর কথা বলেনি। সুলতান মির্জা কথা বলে ধমকে হাত তুলে মারতে উদ্যত হলে কথা পিছিয়ে যায়। নীরবের বুকে ধাক্কা লাগলে নীরব কাঁধ ধরে আগলে নেয়। সুলতান মির্জা থেমে যায়। সালাম মির্জা সোফায় বসে পড়ে, সুলেমান এসে বাবার পাশে বসে। সুলতান মির্জা মেয়ের দিকে চেয়ে নীরবের বাহুতে মাথা নিচু করেই কাঁদছে কথা। কথার মা কণিকা এতক্ষণ চুপ করেছিল, তবে এবার থাকলো না। ঝট করে এসে কথাকে নীরবের কাছ থেকে টেনে নিয়ে নীরবকে বলে। নীরবের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন করায় উনি কে? আর ছোট লোক বলল। চোয়াল শক্ত করে গম্ভীর রাগী কণ্ঠে এক প্রকার জোরেই বলল, চাচি জবান টেনে কথা বলবেন। আর আমি আপনার মেয়েকে ফুসিয়ে পাঠাইনি, আপনাদের মেয়েই পিছনে পড়েছিল। আর আমি আপনার মেয়েকে ফুসিয়ে পটাইনি, আপনাদের মেয়েই পিছনে পড়েছিল। আমি অনেক বুঝিয়েছি, তিনি বোঝেননি। পাগলামি করে বেরিয়েছিল। আমি কখনো প্রশ্রয় দিতাম না, জানতাম সময় হলে সবাই আমাকেই দোষী বানাবে, কিন্তু কি করব বলুন তো? মোম আর আগুন একসঙ্গে থাকলে মোম গলেই যায়। আমিও গলে গেলাম। অনেকবার সরে আসার চেষ্টা করেছি, আপনার মেয়ের পাগলামি দেখে যেতে মন সায় দেয়নি। আমি লোভী নই, আল্লাহর রহমতে আমাদের যথেষ্ট আছে, কারোর এক আনার দরকার পড়বে না ইনশাআল্লাহ। আর আমার আব্বা মা যথেষ্ট শিক্ষা দিয়েছেন, আপনি তাদের ছোট বলে কেউ করতে পারেন না। আর কথা দেখতে পাচ্ছেন এই ভবিষ্যতের কথাই আমি বলতাম, আর সেও গেল। এখন কি করবেন আপনি? কথা নীরবের দিকে তাকিয়ে মায়ের হাত থেকে নিজেকে ছুটানোর চেষ্টা করছে। সুলতান মির্জা শান্ত মস্তিষ্কের মানুষ, তিনি শান্ত হয়ে কথাকে বললেন,
কথা একটু বাস্তবিক চিন্তা করে দেখো। তুমি আর এই ছেলে একসাথে যায়, আমার কাছে ছেলের বংশ পরম্পরা ম্যাটার করে না। কথায় আছে না, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আমি কথাটা বেশি মানি। তুমি যাকেই নিয়ে আসো আমি মেনে নেব, যদি ছেলে ভালো হয়, তার কর্ম ভালো হয়, ওয়েল এডুকেটেড হয়। আমার জন্য ছেলের সাথে সামঞ্জস্য বিষয়টা ম্যাটার করবে। আর তুমি এই ছেলেকে ভালোবাসো বলছো, আচ্ছা মানছি। এখন বলো ছেলে কি করে? দোকানে বসে? মেনে নিলাম। পড়াশোনা উচ্চ মাধ্যমিক? সেটাও মেনে নিলাম। কিন্তু গুন্ডামি কী করে মেনে নেবো? কোনো বাবাই চাইবে না একজন গুন্ডার সাথে তার মেয়েকে বিয়ে দিতে। আমি কি করে দিই? কিন্তু বিয়েটা তো অলরেডি হয়ে গেছে। বলেই মুখে হাত দিল ডক্টর সাজ্জাদ। সবার চোখ তাতে নিবদ্ধ। সুলেমান মির্জা প্রশ্ন করে। কি বললে তুমি? বিয়ে হয়ে গেছে মানে? সবাই অবাক। সাজ্জাদ নিজেও হতভম্ব। মুখ ফুসকে গেল কিভাবে? এখন কি হবে? এই মিস্টার নীরব না আবার থাপ্পড় মেরে বসে? সে আমতা আমতা করে বলে, কই কি বললাম? ওই স্লিপ অফ টাং। 32 পাটি দাঁত দেখালো। সুলতান মির্জা তীক্ষ্ণ বুদ্ধিমান, তার চোখ ফাঁকি দেওয়া মুশকিল। তিনি ধরে ফেললেন। কথার দিকে চেয়ে অবাক স্বরে বলল, দাদা তুমি বিয়ে করে নিয়েছো আমাদের অনুভূতি ছাড়াই? কথাটা যেন বজ্রপাত ফেলল। নীরব সাজ্জাদের দিকে চেয়ে মুচকি হাসলো, তবে সেটা খুবই ক্ষীণ। কারো নজরে এলো না। কথা বাবার দিকে তাকায় না, মাথা নিচু করে স্বীকারোক্তি দেয়। সালাম মির্জা চিল্লিয়ে ওঠে, হুকুম দেয়, সুলতান ইন্সপেক্টরকে খবর দেই। এই ছেলেটাকে, এই ছোট লোককে হাসতে ভরে শ্বশুর বাড়ির জামাই আদর করা, আর কথাকে ঘরে আটকে রাখ। নীরব সালাম মির্জার চোখে তাকিয়ে কথা চমকে ওঠে। ঝট করে মায়ের হাত ছাড়িয়ে নিয়ে নীরবের সামনে দাঁড়িয়ে তার হাত ধরে দাদাকে উদ্দেশ্য করে বলে, খবরদার দাদু, ভুলেও এ কথা মাথায় আনবে না। আমি যথেষ্ট অ্যাডাল্ট। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো অ্যাবিলিটি আছে আমার। আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে নীরবের সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি তাকে ভালোবাসি, তার সাথে সারা জীবন থাকতে চাই। ভালোবাসার যোগ্যতা দেখে হয় না, না স্ট্যাটাস দেখে। ব্যাস, ভালোবাসা হয়ে যায়। নীরব পিছনে তার খুব ইচ্ছা করছে কথার মুখখানি দেখতে। কথা অবিচল শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। সুলতান মির্জা কথার সামনে দাঁড়ায়, মুচকি হেসে বলে, ঠিক বলেছ। তুমি তো এখন অ্যাডাল্ট, বড় হয়ে গেছো, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছো। বাবা মা পরিবার তো এখন পর হয়ে গেছে। স্বামী সংসার নিয়ে সুখে থেকো। আশা করি নিজের এই সিদ্ধান্তের উপর কখনো আফসোস হবে না। গেট আউট অফ মাই হাউস। শেষের কথাটা চিল্লিয়ে বলে। কথা ভয় পেয়ে নীরবের সাথে লেগে যায়। একটু পরে কথা বাবা বলে সুলতান মির্জার দিকে এগিয়ে যেতে নিলে সুলতান মির্জা সরিয়ে গিয়ে বলে, ডোন্ট টাচ মি, জাস্ট গেট আউট, আই সে গেট আউট। কথা দাঁড়িয়ে যায়। সুলতান মির্জার চোখে মুখে রাগে লাল হয়ে আছে। সালাম মির্জার মুখে অবয়ব কঠিন। সুলেমান মির্জা বাবার পাশ থেকে উঠে ভাইয়ের কাছে এসে বলে, ভাই রেগে সিদ্ধান্ত নেবে না, ছোট মানুষ ভুল করছে, বুঝিয়ে নাও। কথার মা বলল, কণিকা তোমার মেয়ে কোনো ছোট বাচ্চা নয়, আর তুমি ওকে নিয়ে চলে যাও এখান থেকে। আর এইসব ড্রামা ভালো লাগছে না। কথা দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। নীরবেশে কথার কাজ জড়িয়ে সুলতান মির্জার সামনে দাঁড়িয়ে বলে, আপনারা নিজেদের জায়গায় ঠিক। সব বাবা মাই মেয়েদের জন্য বেস্ট অপশন খুঁজে বেড়ায়। আমি কথার জন্য বেস্ট অপশন না, আমি জানি। কিন্তু এই মেয়েটার ভালোবাসা মায়া যা বলে তার সামনে হারতে বাধ্য হয়েছি। আমি হয়তো কথাকে আপনাদের মতো বিত্তশালী জীবনযাপন দিতে পারবো না, তবে নিজের ছোট্ট নীড়ে সর্বোচ্চ চেষ্টা করব তাকে সুখে রাখার। ভালো থাকবেন। আমার কথা বা কাজে খুব কষ্ট পেলে দুঃখিত। আপনার মেয়ের নতুন বাড়িতে আপনারা সর্বদা আমন্ত্রিত। আসি। ওয়ালাইকুম সালাম বলে কথাকে নিয়ে বেরিয়ে যায়। কথার বারবার পিছনে ফিরে চায় বাবা মা দাদু চাচার দিকে, তবে তারা মুখ ফিরিয়ে। কথা কবিতার দিকে চায়, কবিতা অশ্রুসিক্ত চোখে চেয়ে। পাশে সাহিত্যের কোলে স্বপ্ন। কথা সবাইকে এক নজর দেখে চোখ মুছে নীরবের সাথে পা মেলায়। ঘড়িতে দুপুর 2:30। সূর্য মামা তীব্র তেজেই উঠেছে। বর্ষপঞ্জিতে ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদদের মাস। এমন সময় না শীত না গরম ভাব বিরাজ করে। দিনে সেতার পোশাক না জড়ালেও রাতে কাঁথা বিনা ঘুমানো মুশকিল।
শেষে শুধু কাঁথাতেও শীত কমে না, অনেকে আছে এমন আবহাওয়ায় কম্বল গায়ে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে নাক ডেকে ঘুমাবে। শতক আজ জলদি এসেছে স্কুল থেকে, তার ক্লাস শেষ আজকের মতো। বিকালে দুটো ব্যাচ সে ছুটি ঘোষণা করেছে। বাড়িতে এসে মৈত্রীকে ডাকে, কিন্তু না, মহারানীর খবর নেই। বাড়ি পুরো ফাঁকা, অথচ দরজা চাপিয়ে দেওয়া শুধু। সে আরও কয়েকটা ডাক দিল, না, এলো না। সহস্র কেউ নজরে এলো না। আব্বা মা তো স্কুলে, তাদের ছুটি দেরি আছে। সে রুমে গিয়ে ফ্যান ছেড়ে বিছানায় বসে আবার ডাক দেয় মৈত্রীকে, সাড়া পায় না। কতক্ষণ বসে থাকার পর দরজায় দেখে মৈত্রী মাথা ঢুকিয়ে উকি দিল। তার দিকে নজর পড়তেই দন্তপাটি দেখালো। তার ভিতরে এসে বলল, কখন এলে? শতক তার দিকে শান্ত চেয়ে জবাব দিল, বাড়ি এসে কখনো তোকে পাই না, কোথায় থাকা হয়? চিরদিনের আমি কিন্তু বাপের বাড়ি যাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দিব। মৈত্রী মিষ্টি হেসে দূরত্ব কমিয়ে শতকের সামনে এসে দাঁড়ায়। বাপের বাড়ি যায়নি তো, এই হাজার ভাই, হুমা, আয়াত ভাই, জ্যোতি ভাবি সবাই মিলে মুভি দেখছিলাম হাজার ভাইয়ের ল্যাপটপে। তুমি ডেকেছো, শুনতে পাইনি প্রথমে। শতক বিছানায় দুই হাত ঠেকিয়ে পিছনে হেসে বলল, উদ্ধার করেছিস, এখন আমার চশমা খুলে টেবিলে রাখ আর শার্ট খুলে দে। মৈত্রীর চোখ ছোট ছোট করে শতকের দিকে চেয়ে, শতক ভ্রু চেয়ে ইশারায় বলে কি? মাথা নেড়ে বোঝায় কিচ্ছু না বলে শতকে চশমা রেখে শার্টের বোতামে হাত লাগায়। শতক শান্ত হয়ে তাকে পর্যবেক্ষণ করছে। সুতি মিষ্টি রঙের শাড়ি, গাড়ি মিষ্টি রঙের কোনি পর্যন্ত হাতার ব্লাউজ, চুল খোপায় বাঁধা, কানে স্বর্ণের ছোট ঝুমকা, নাকে একটা বড় নাকফুল, হাতে চিকন স্বর্ণের বালা, মুখে নেই প্রসাধনীর ছোঁয়া, চোখে কাজল পর্যন্ত দেয়নি, কপালের একপাশ কাটা ও সেলাইয়ের দাগ। এতে তার মুগ্ধতা কমেনি এক আনাও। ভালোবাসার মানুষটির সব কিছুই ভালো লাগে। মুখের ব্রণও, দাগের চিহ্নও, একদম মিষ্টি বউ লাগছে। তার বউ, তার গিন্নি, তার ঘরের রানী। ভাবতেই মন পুলকিত হয়ে উঠল। মৈত্রী শার্ট খোলার পর শতকের পরনে হাতা কাটা সাদা গেঞ্জিটাও খুলে নিল, নাক কুচকে পায়ের মোজা জোড়াও খুলে দিল। তারপর আলমারি থেকে লুঙ্গি এনে বলে, প্যান্ট চেঞ্জ করো গিয়ে। শতক সোজা হয়ে বসে মৈত্রীর কোমর জড়িয়ে বুকে মুখ গুজে বলে, শার্ট গেঞ্জি তো নিজেই খুলে দিলি, প্যান্টটাও খুলে দে। স্বাভাবিক স্বর, অথচ তার অস্বাভাবিক কথা শুনে মৈত্রীর চোখ রসগোল্লার ন্যায় রূপ নেয়। চুল মুঠোয় ভরে মাথা সরাতে চাইলে পারে না। শতক বাঁধা শক্ত করে মাথা উঁচিয়ে মৈত্রীর দিকে চাই। মৈত্রী কটমট করে বলে, সঙ্গে কিচ্ছু আটকায় না, আশ্চর্য। শতক হেসে বলে, ঘরের বিবির কাছে কিসের রাগ ঢাক? তাই না, নিজের কাজ নিজে করো। আমি ঠান্ডা পানি আনি তোমার জন্য বলে শতককে ছাড়িয়ে বাইরে যায়। শতক লুঙ্গি হাতে নিয়ে সোফায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পুনরায় বিছানায় বসে। ততক্ষণে মৈত্রীও চলে এসেছে পানির জগ একটা প্লেট নিয়ে। মৈত্রী সেগুলো টেবিলে রেখে বলে, প্যান্ট চেঞ্জ করলে না? আর মুখ ভেজা তো মুছতে পারোনি? বলেই আঁচল দিয়ে মুখটি যত্ন সহকারে মুছে দিল। শতক মৈত্রীর দিকে শান্ত চোখে চেয়ে মৈত্রী গ্লাসে পানি ঢেলে শতককে দিল। পানি খেয়ে নিয়ে খাবারটা শেষ করো জলদি বলে দরজাটা লাগিয়ে আসে। শতক পানি পান করে গ্লাস টেবিলে রাখে। মৈত্রী প্লেটে দেখে বলে, খাও। শতক কিছু না বলে মুচকি হাসলো। মৈত্রী কিছু পর শতকের হাসি দেখে হাত ধুয়ে ভাত মাখালো। বড় গলদা চিংড়ি, মাছ, পেঁয়াজ কুচি দিয়ে ঝাল ঝাল করে রেঁধেছে ছোটো মা। শতকের পছন্দ বলে সকালে খেয়ে দিয়ে শতকের জন্য নিয়ে এসেছে গল্প, সেটাই দিয়েছে ভাতের উপরে। লোকমা বাড়িয়ে শতকের মুখের সামনে ধরে বলে, তোমার কি শরীর খারাপ করছে? এমন ঝিমিয়ে আছো কেন? শতক মুখে পুড়ে নিলে লোকমা চিবোতে চিবোতে জবাব দিল, আই অ্যাম ফাইন। মৈত্রী বিশ্বাস করলো না খুব একটা। দাঁড়িয়ে সবটুকু ভাত খাইয়ে পানি দিল। শতক পানি পান করলে মৈত্রী এটো প্লেটে হাত ধুয়ে পানি নিয়ে শতকের মুখ পুছে দিল। প্লেট গ্লাস টেবিলে রেখে আঁচলে মুখ মুছে নিজেও হাত মুছে দিল। কপালে গলায় হাত রেখে বলল, জ্বর টর তো নাই, কি হয়েছে কিছু বলবা? শতক হেসে তার কাঁধে হাত রেখে কিছু সময় মৈত্রীর চোখে চেয়ে থাকে। মৈত্রী ভ্রু উঁচিয়ে জানতে চাই। শতক অপলক চেয়েই থাকে। মৈত্রী তার গালে হাত রেখে গালে ও কপালে চুমু দিয়ে বলে, এমন চুপ করে আছো কেন? ভালো লাগে না এমন? শতক চোখ বন্ধ করে ব্যক্তিগত নারীর স্পর্শ অনুভব করছিল। তার উদ্বিগ্ন ভগ্ন কণ্ঠ কানে বাজতে চোখ খোলা তার দিকে চাই। কাঁধে রাখা হাত চেপে কাছে এনে
নিজের দিকে এনে কাঁধের আঁচল ফেলে দেয়। করছো বলে আঁচল তুলতে নিয়ে শতক তাকে জড়িয়ে বিছানায় ফেলে তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে গলায় কয়েকটা চুমু দিয়ে তার ছোট্ট বুকে মাথা রেখে পিঠের নিচে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে চোখ বন্ধ করে বলে, কিছু করব না, শুধু ঘুমাবো আমি, আর তুই কোথাও যাবি না। মর্জি হেসে এক হাত চুলের ভাঁজে দিয়ে অপর হাত পিঠে বুলিয়ে দেয়। শতক মর্জিকে শক্ত করে জড়ে ধরে আছে, যেন পালিয়ে যাবে। মর্জি হাঁসফাঁস করে, দম বন্ধ বন্ধ লাগছে। এত শক্ত করে ধরে হাড্ডি গুড্ডি না গুড়িয়ে যায়। যাবো না কোথাও, একটু আস্তে ধরো। যাতে আমার ঘুম গাঢ় হলেই পালিয়ে যেতে পারিস, তাই না? শতক বন্ধন আরেকটু দৃঢ় করে। আল্লাহ, এই শতক ভাই যাবো না বলছি তো, দম বন্ধ লাগছে। শতক বাঁধন ঢিলে করে দিল। মর্জি স্বস্তির নিঃশ্বাস ফেলে। শতকের মাথায় হাত বুলিয়ে চুল হালকা করে টেনে দিতে থাকে। শতক যেন আরাম পেল। চোখ বুঝে নিতে নিতেই অল্প ব্যবধানে ঘুমিয়ে পড়ল। সে খুবই ঘুমকাতরে কিনা মৈত্রী হেসে আরও বেশ কিছু সময় সেভাবেই চুল টেনে দিল। নিজেও ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, ব্যর্থ হয় সাথে বড়। শতকের সন্দেহ শঙ্কাকে জাগিয়ে তাকে সরিয়ে উঠে পড়ে। শুধু উঠলই না, সাথে একটা ভয়ঙ্কর কাজ করতে হাফ ছেড়ে রুম থেকে বের হলো। ব্যস্ততম রেস্টুরেন্টে ভুড়ি ভোজের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই রেজা, ফরহাদ, বিথি সকলে সেই ভুড়ি ভোজে ব্যস্ত। যে যার পছন্দ অনুসারে অর্ডার করেছে। নীরব তাদের বলেছে, তোমাদের যা খুশি যত খুশি অর্ডার দাও, বিল আমি পরিশোধ করব, তবে খাবার অপচয় করবে না। সকলের খুশি দেখে কে এরকম ট্রিট কয়জন দেয়। এখন পেয়েছে, একদম লুফে নিয়েছে। কথা কিছু অর্ডার করেনি, সে টুকটাক কথা বলছে সবার সাথে। তবে তার মনের ভিতর কি চলছে একটু হলেও আন্দাজ করা যায়। নীরব কথা ও তার জন্য মোরগ পোলাও অর্ডার করে। কথা কিছু বলে না। অর্ডারকৃত খাবার এলে দীর্ঘশ্বাস ফেলে খাবার খেতে থাকে। খাবার তার গলা দিয়ে নামবে না। কি করে খাবে সে? এত কিছু হয়ে গেল এই অল্প সময়ের ব্যবধানে। অবাক হয়নি সে, ভেবেছিল এমন কিছুই হবে, আর তাই হলো। সে জানতো তার পরিবার মেনে নিবে না, তবুও নিজেকে কখনো আটকে রাখতে পারে না। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে? কথার সাথেও এমনটাই হয়েছে। আশঙ্কা জেনেও নিজেকে সরাতে পারেনি। বারংবার নিজেকে বুঝিয়েছে, বেঁধে এমনটা বোঝেইনি। খাওয়া শুরু করো, আর খাবার নষ্ট করা ভালো না, সবটুকু শেষ করবে। কথা চমকে নীরবের দিকে চাই। তুমি বললো না তাকে? এতদিন তো আপনি বলে এসেছে, হঠাৎ তুমি? বিথি চামচ দিয়ে ফ্রায়েড রাইসে মুখে পুড়ে বলে, বা বিয়ে অবধি আপনি, বিয়ের পর তুমি, সো সুইট। কথা কষ্টের মাঝেও মুচকি হাসে। একটু ভালো লাগছে কি? নীরব বলে, বিয়ের আগ অবধি সে আমার ছিল না, এখন সে সম্পূর্ণ আমার। আপনি তুমিতে কি আসে যায়? সবাই ওহো বলে চিল্লিয়ে উঠল। নীরব হাসলো খানিক। কথা লজ্জা পেয়ে যাই খানিকটা। আশেপাশের টেবিলে কেউ কেউ তাদের হুল্লোড় শুনে তাদের দিকে বিরক্ত হয়, কেউ তাদের আনন্দ দেখে খুশি হয়। খাওয়া শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রাস্তার পাশে ফুটপাথ ধরে হাঁটতে থাকে। একটা দোকান থেকে কোকা কোলা ও কিছু আইসক্রিম কিনে নেয়। পেট পুড়ে খাওয়া দাওয়া শেষে ঠান্ডা না হলে চলে। সবাই টুকটাক হাসি ঠাট্টায় মজে আছে। তবে নীরব কথা ও নরেন চুপচাপ। রেজা সেটা লক্ষ্য করে বলে, আরে ভাই চিল। মা বাবা সবচেয়ে বেশি সন্তানদের ভালোবাসে। এখন অভিমানে মুখ ফিরিয়ে নিলেও পরে বুকে টেনে নিতে দেরি হবে না। আর বছর না গড়াতে যদি নাতি নাতনি ধরিয়ে দিতে পারেন তাহলে জ্যাকপট। আকাশ মনে পড়ার ভঙ্গিতে বলে, নাতি নাতনির থেকে মনে পড়লো, নীরব ভাই বিয়ে হলো, খাওয়া দাওয়া হলো, বাকি রইল বাসর। চিন্তা করবেন না, সেই ব্যবস্থাও হয়ে যাবে। কথা চোখ রাঙায় বন্ধুদের। বন্ধুরা ধরায় ভয় পেল। কিছু বলতে নিলে নীরব বলে ওঠে, কিছু করতে হবে না, অনেক করেছো তোমরা। ধন্যবাদ দিয়ে ছোট করব না, বাড়ি ফিরবো আমরা। কথা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে আসুন আপনাদের ভাড়া বাসা থেকেই। সন্ধ্যার বাসেই চলে যাব। কথা কিছু বলবে এর আগে নরেন বলে ওঠে। নীরব কথার দিকে চায়। কথাও প্রশ্নবোধক চেয়ে আছে। নীরব কথাকে বলে, কিছুদিন সমস্যা হবে, হলেও কিছু করার নেই। আব্বা বাড়ি যেতে বলেছে তোমায় নিয়ে। কথা মাথা নাড়ালো, যাবে না। নরেন একটু বিরক্ত হলো। কথা নরেন রিক্সা নিয়ে বাড়ি চলে যায়। নীরব ও রেজা ফরহাদদের সাথে তাদের চিলেকোঠায় যায়। ব্যাগটা যে সেখানেই। গোধূলি লগ্ন। বকুল গাছের বনে পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখরিত হয়েছে আশেপাশে।
সাথে সদ্য ফোটা বকুলের ফুলের ঘ্রাণ বাতাসের সাথে ছড়িয়ে আছে, আশেপাশে সুগন্ধি ছড়াচ্ছে। সূর্য হেলে পড়ায় লালিমা ঘিরে রেখেছে অম্বরে, হালকা মেঘ কালো লালচে বর্ণ ধারণ করেছে। আর আগুনের লেলিহান শিখা ধোঁয়াসহ পুষ্পস্তবকের মতো ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর আবহাওয়া।